We could have started the lecture. আমি পাওয়ার স্লাইডটা শেয়ার করেছি আর কি, কেউ যদি না দেখতে পাও আমাকে বলো আর কি। Okay, so if there is no international student, then maybe I think I can talk in Bengali. I will explain in Bengali because the recorded lectures are in English. So as there is no, I'm assuming there is no international student, I will explain in Bengali. Okay. Explain করার সময়, yeah. Your voice is not clear enough. I guess some technical issues, but to Okay. Achha, can not you hear clear. now? Can you hear now? Actually, we can hear, but it's not clear. Okay. না প্রবলেম হয়ে গেছে আমার রেগুলার হেডফোনটা কেন জানি সামহাউ কাজ করতেছে না, একটা ওয়্যারলেস হেডফোনে কথা বলতেছি। এখন ঠিক আছে। আচ্ছা কিরকম হচ্ছে, ধরো এটা কি ভেঙে ভেঙে আসতেছে নাকি? না স্যার, একটু ঝিরঝির ঝিরঝির লাগছে, বাট ইটস ওকে। ক্লিয়ারলি শোনা যাচ্ছে না। আচ্ছা এটা মেকানিক্যাল মনে হচ্ছে। সাউন্ড আসছে। জি স্যার, জি স্যার, অ্যাম্বিয়েন্ট সাউন্ড করবে না, একটু রোবোটিক্স অ্যাম্বিয়েন্ট তো লাগতেছে। কিছু চলে না। আচ্ছা রোবোটিক লাগতেছে, এটা হচ্ছে ইয়ের কারণে, হেডফোনটার কারণে। হ্যাঁ মানে আমি রেগুলার যে হেডফোনটা দিয়ে ক্লাস নেই সেই জিনিসটা সামহাউ হঠাৎ করে কাজ করতেছে না, হয়তো বা পিসি দিয়ে স্টার্ট দিলে কাজ করবে, কিন্তু সেই সময় নাই আর কি। হ্যাঁ এখন ঠিক আছে স্যার। ঠিক আছে। ইয়েস স্যার। এন্ড স্যার আপনি যে যদি স্ক্রিন শেয়ার করে থাকেন, এটা আমি অ্যাকচুয়ালি দেখতে পারতেছি না, জানি না সবারটা, বাট আমি দেখতে পাচ্ছি। এখন দেখতেছো? জি স্যার এখন আচ্ছা একটু কিছু মিনিমাইজ করা ছিল, তো মিনিমাইজ করা থাকলে দেখা যায় না আর কি। এখন তো সবাই দেখতেছো নাকি? কেউ যদি দেখে না থাকো একটু বলো আমাকে। জি স্যার দেখছি। ওকে আচ্ছা আমরা হচ্ছে লেকচার 1 এ ছিলাম। লেকচার 1 হচ্ছে কি এনজাইম ইন্ট্রোডাকশন রিলেটেড, রাইট? সো লাস্ট লেকচারে তো আমরা হচ্ছে কোন পর্যন্ত পড়েছিলাম মনে আছে কারো? স্ট্রাকচার কোন পর্যন্ত ছিল? In the last lecture I talked about the quaternary structure পর্যন্ত পড়ানো হয়েছিল মেবি। আচ্ছা কোয়ার্টারনারি স্ট্রাকচার। ওকে তাহলে আজকে আমরা হচ্ছে তারপরে মুভ করবো। ওকে আচ্ছা আমরা হচ্ছে লাস্ট লেকচার হচ্ছে স্ট্রাকচার পর্যন্ত পড়েছিলাম। বাই দ্য ওয়ে, ইজ দেয়ার এনি ইন্টারন্যাশনাল প্লিজ ফিল ফ্রি টু টেল মি। ওকে ওকে সো আমরা হচ্ছে কোয়ার্টারনারি স্ট্রাকচার পর্যন্ত দেখেছিলাম। আজকে হচ্ছে এখান থেকে আর কি। হ্যাঁ যে আচ্ছা যেটা হচ্ছে এটা তো তোমরা অলরেডি জানোই যে মোস্ট অফ দ্য এনজাইমস আর প্রোটিন এক্সেপ্ট দ্য রাইবোজোম। কিছু আরএনএ আছে আর কি। হ্যাঁ তারা হচ্ছে ওই তাদের কিছু এনজাইমেটিক ক্যাটালাইটিক ক্যাপাবিলিটি আছে কিছু আরএনএ, ওদেরকে আমরা রাইবোজোম বলি। এই বাদে বাকি সব এনজাইম গুলাই হচ্ছে প্রোটিন আর কি। ওকে তো প্রোটিনের স্পেশালিটি হচ্ছে যেটা তোমরা অলরেডি জানো যে স্পেসিফিক্যালি রিঅ্যাকশনের রেট বাড়াতে পারে, এবং এই রিঅ্যাকশন রেট বাড়ার পরিমাণটা কিন্তু ট্রেমেন্ডাস। হ্যাঁ যে এই 1 টাইমস 2 টাইমস না, যে রিঅ্যাকশনের রেট 2 গুণ করে দিল 3 গুণ করে দিল এরকম না। ওকে it can be it's usually several thousands or 100,000 sometimes. মানে অনেক বেশি বাড়ায় যায় স্পিড। ঠিক আছে ওকে আর এই এনজাইমের যে এই যে ক্যাটালাইসিস পাওয়া যায়, এনজাইম হচ্ছে ক্যাটালাইসিস করে একটা রিঅ্যাকশন স্পিড বাড়ায় আর কি। হ্যাঁ মানে এনজাইম কিভাবে একটা রিঅ্যাকশন স্পিড বাড়ায় by acting as a catalyst. In doing so some enzymes they can work alone. কিছু এনজাইম আছে যারা হচ্ছে একাই একশো আর কি। হ্যাঁ তাদের কারো কোনো হেল্প দরকার হয় না রিঅ্যাকশন ক্যাটালাইসিস করার সময়। বাট কিছু এনজাইম আছে যাদের হচ্ছে অন্য আরেকজনের হেল্প লাগে। এই অন্য আরেকজনটা কি, ওগুলোকে আমরা হচ্ছে কোএনজাইম বলি আর কি। ঠিক আছে কোএনজাইম এবং কোফ্যাক্টর নামে দুইটা জিনিস আছে। ঠিক আছে কোএনজাইম এবং কোফ্যাক্টর। কিছু এনজাইম আছে যাদের এই কোএনজাইম এবং কোফ্যাক্টর গুলোর হেল্প লাগে। উইদাউট দেয়ার হেল্প দে ক্যান দিস এনজাইম ক্যান নট ডু দেয়ার ফাংশন। ঠিক আছে আচ্ছা এইটার ব্যাপারে বলি। ধরো এইখানে যে ক্লাসিফিকেশনটা লেখা আছে এখানে বলা হয়েছে যে
মানে এই কোএনজাইম এবং কোফ্যাক্টর গুলো দুই টাইপ হয়। আচ্ছা এই কোএনজাইম বা আচ্ছা প্রথম যদি হেল্পার, এগুলোকে হেল্পার বলি, হেল্পার গুলো দুই টাইপের হয় আর কি। কিছু আছে হচ্ছে মেটাল আয়ন, কিছু আছে হচ্ছে ইনঅর্গানিক মলিকিউল, আয়ন্স না। ঠিক আছে, তা তোমরা যদি এই দেখতে মানে কিছু বইয়ে আর কি বলে যে এই সবগুলাকে কোফ্যাক্টর বলে, বলে কোফ্যাক্টর গুলোকে দুইটা ক্লাসি মানে দুইটা শ্রেণীতে বিভক্ত করে, কোএনজাইম এবং মেটাল আয়ন এইভাবে বলে কিছু বইতে। আবার কিছু বইতে এই মেটাল আয়ন গুলাকে কোফ্যাক্টর বলতেছে, আর কোএনজাইম হচ্ছে তো সেই ইনঅর্গানিক মলিকিউল। ঠিক আছে, তবে যাই হোক এই ক্লাসিফিকেশনে কিছুই যায় আসে না। ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে কিছু এনজাইমে some enzymes they need help from some inorganic ion or I mean there are some enzymes actually most if you compare the number, the coenzyme required enzymes are more. Okay. So বেশিরভাগ the significant amount of enzyme হচ্ছে coenzyme বা cofactor দরকার হয় আর কি। হ্যাঁ, তো কিছু এনজাইম আছে যাদের হচ্ছে এই মেটাল আয়ন দরকার হয় তাদের ফাংশনালিটির জন্য, আর কিছু এনজাইম আছে যাদের হচ্ছে ইনঅর্গানিক মলিকিউল দরকার হয় তাদের ফাংশনালিটির জন্য। ঠিক আছে, আবার কিছু এনজাইম আছে যাদের দুইটাই দরকার হয়, মেটাল আয়নও লাগতে পারে, আবার তোমার হচ্ছে এই ইনঅর্গানিক মলিকিউলও প্রয়োজন হতে পারে। ঠিক আছে, তো এই ধরনের এনজাইম যাদের এই কোএনজাইম দরকার হয়, এই এনজাইম গুলো যখন এই এনজাইম গুলোর সাথে এই তাদের এই কোএনজাইম বা কোফ্যাক্টরটা যুক্ত থাকে না, তখন কিন্তু এই এনজাইম গুলো অ্যাক্টিভ থাকে না, তারা হচ্ছে নন ফাংশনাল থাকে। তখন তাদেরকে বলা হয় হলো এনজাইম। তো হলো এনজাইম আর ক্যাটালাইটিক্যালি ইনঅ্যাক্টিভ। যখন এই হলো এনজাইমের সাথে সেই তোমার ইয়াটা যুক্ত হয়, দাঁড়া ভুল বলছি মনে হয় না, ওকে সরি, যখন হচ্ছে তাদের হচ্ছে তোমার ইয়া থাকে না, মানে এই এনজাইম গুলোর সাথে যখন তাদের কোফ্যাক্টর বা কোএনজাইম যুক্ত থাকে না, তখন তাদেরকে বলা হয় অ্যাপো এনজাইম। ঠিক আছে, এই অ্যাপো এনজাইম হচ্ছে ক্যাটালিটিক্যালি ইনঅ্যাক্টিভ। এই অ্যাপো এনজাইমটার সাথে যখন হচ্ছে তোমার এই কোফ্যাক্টরটা যুক্ত হয় বা কোফ্যাক্টর বা কোএনজাইমটা যুক্ত হয়, তখন হচ্ছে তারা অ্যাক্টিভ হয়, তখন তাদেরকে বলা হয় হলো এনজাইম। ঠিক আছে, তো এই স্লাইডে হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো হচ্ছে এনজাইমের নাম এবং তাদের রিকোয়ার্ড কোএনজাইম এবং কোফ্যাক্টর গুলো। ওকে, তোমাদের এগুলো মুখস্থ করতে হবে না, ইউ জাস্ট ক্যান হ্যাভ এ লুক, একটু দেখতে পারো আর কি কি অবস্থা। স্যার আমার একটা কোশ্চেন আছে। ইয়া শিওর। স্যার ওই যে আগের লেকচারে স্যার প্রোটিন যেখানে বলছি দ্য প্রোটিন পার্ট অফ সাচ অ্যান এনজাইম ইজ কল্ড দ্য অ্যাপোএনজাইম। তো স্যার এখানে প্রোটিন মানে যেখানে মানে এনজাইম গুলো জাস্ট প্রোটিন হয়, সেক্ষেত্রে কি শুধু মানে অ্যাপোএনজাইম বলে ওদেরকে? আচ্ছা, অ্যাকচুয়ালি মোস্ট অফ দ্য এনজাইমস আর প্রোটিন। হ্যাঁ স্যার। এখন ধরো যেই এনজাইমটার কোফ্যাক্টর বা কোএনজাইম দরকার হয় না, তার ক্ষেত্রে কিন্তু এই অ্যাপোএনজাইম হলো এনজাইম এই টার্মিনোলজি গুলোই অ্যাপ্লিকেবল না। ও আচ্ছা আচ্ছা Right? স্যার। মানে তারা তো আসলে অ্যাক্টিভ, তো তাদের ক্ষেত্রে আর আমরা এই অ্যাপোএনজাইম হলো এনজাইম ব্যাপারগুলোই বলি না। এই জিনিসগুলো শুধু তাদের ক্ষেত্রেই প্রযোজ্য যাদের হচ্ছে যে এনজাইম গুলোর এই ইয়া দরকার হয় আর কি, কোফ্যাক্টর কোএনজাইম দরকার হয়। ওকে স্যার। ওকে, এই দুইটা স্লাইডে হচ্ছে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এগুলো মুখস্থ করার দরকার নেই, একটু দেখবো আর কি। এরপরে আমরা হচ্ছে এনজাইমের নোমেনক্লেচারে যাব, যে এনজাইমকে আমরা কিভাবে হাউ উই নেম দ্য এনজাইম, কিভাবে নামকরণ করি। তো আগে দেখা যেত কি, স্টিল না ওই প্র্যাকটিসটা আছে, দেয়ার ওয়াজ নো ডিফাইন্ড ওয়ে। Sometimes people used to just add a ASE after the name of the enzyme to denote it as an enzyme, মানে ASE সব নামের শেষে ASE এই সব এই ওয়ার্ডটা যুক্ত করে দেওয়া হতো। ASE থাকলে সেটাকে আমরা এনজাইম হিসেবে ধরতাম আর কি। ঠিক আছে, যেমন ধরো ফর এক্সাম্পল ইউরিয়া হচ্ছে একটা সাবস্ট্রেট। ঠিক আছে, এই ইউরিয়াকে হাইড্রোলাইসিস করে ইউরিয়াস নামে একটা এনজাইম। তো একটা নেমিং প্র্যাকটিস ছিল, যে সাবস্ট্রেটের নামের শেষে জাস্ট এএসি যুক্ত করে দিয়ে আমরা এনজাইমটাকে ডিনোট করতাম আর কি। যে এই ইউরিয়াকে কে হাইড্রোলাইসিস করে, যে এনজাইমটা হাইড্রোলাইজ করে তাকে আমরা ইউরিএস বলি। ঠিক আছে, তারপর যেমন ধরো ডিএনএ পলিমারেজ, এটা একটা এনজাইম।
ডিএনএ পলিমারেজ কি করে, দে ডু পলিমারাইজেশন রিঅ্যাকশন, তারা ডিএনএ কে সিনথেসিস করে আর কি, ঠিক আছে। মানে ডিএনএ পলিমারটা তৈরি করে, ডিএনএ আসলে কি আমরা একটা ইনএসেন্স ডিএনএ কে আমরা একটা পলিমার টাইপ মলিকুল তো বলতে পারি, রাইট? তো ডিএনএ পলিমার তৈরি করে নামের শেষে হচ্ছে আমরা একটা এএসি যুক্ত করে দিলাম, ডিএনএ পলিমারেজ এনজাইম হয়ে গেল আর কি। তো এটা একটা স্ট্র্যাটেজি ছিল, এএসি যুক্ত করে দিয়ে, ওকে। আবার আরেকটা স্ট্র্যাটেজি ছিল হচ্ছে তোমার ইউজুয়ালি এনজাইমটা যেই ধরনের কাজে ইনভলভ বা যেই জায়গায় পাওয়া যেত সেটার উপর। ফর এক্সাম্পল যেমন ধরো পেপসিন, পেপসিন একটা হচ্ছে তোমার কি, পেপসিন কিন্তু একটা এনজাইম, হ্যাঁ, পেপসিন হচ্ছে একটা ডাইজেস্টিভ এনজাইম। বেসিক্যালি পেপসিন শব্দটা আসছে হচ্ছে গ্রিক পেপসিস থেকে, পেপসিস মানে ডাইজেশন, আর এই এনজাইমটা যেহেতু ডাইজেশনে ইনভলভ এই জন্য এটাকে পেপসিন বলা হয়। এটা একটা স্ট্র্যাটেজি ছিল আর কি, ওকে। তবে এই ধরনের ক্ষেত্রে এই প্রবলেমটা দেখা যায় কি যে কোনো ফিক্সড নিয়ম নাই, তো এক একজন এনজাইমকে এক একভাবে নামকরণ করে, তো অ্যাপ্লিকেবল পারপজে কিন্তু এগুলো একটু প্রবলেম ক্রিয়েট করে আর কি, ঠিক আছে। ধরো তুমি ইন্ডাস্ট্রিতে, তো একটা সেম ইন্ডাস্ট্রিতে ধরো তুমি অনেক ধরনের এনজাইম ইউজ করো, ঠিক আছে। তো এগুলাকে হচ্ছে একটা সিস্টেমেটিক্যালি নামকরণ করতে না পারলে হয় কি যে সিস্টেমেটিক্যালি নামকরণ করার একটা সুবিধা আছে, আমরা নাম থেকে গেস করে দিতে পারি যে এনজাইম কি ধরনের এনজাইম বা কি ধরনের কাজ করে। তো এই যে ওল্ড যে ওয়ে গুলা নামকরণ করার, এগুলো দেখে কিন্তু এইভাবে বোঝাটা কি ডিফিকাল্ট আর কি, ওকে। সেই জন্য হচ্ছে একটা কি মানে একটা কি বলা যায়, এই প্রবলেম গুলোকে অ্যাভয়েড করার জন্য একটা হচ্ছে এই কমন মেথড, একটা ভালো ওয়ার্ড খুঁজে পাচ্ছি না আর কি, হ্যাঁ, একটা হারমোনাস মেথড বের করার জন্য তোমার there is an international organization who are involved in deals with the enzymes, okay। যেমন ধরো একটা অর্গানাইজেশন আছে, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট এন্ড বায়োটেকনোলজিস্ট মেবি, ওকে। অর্গানাইজেশনটার নাম করো মনে আছে? IUMB। আমি একটু দেখিনি, হ্যাঁ, আমাকে এক সেকেন্ড সময় দাও। IUMB না, একটু দেখিনি, হ্যাঁ, IUMB, ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ বায়োকেমিস্ট্রি এন্ড মলিকুলার বায়োলজি, হ্যাঁ। এটা একটা ইউনিয়ন বা অ্যাসোসিয়েশন বলতে পারো, মানে সায়েন্টিফিক ইউনিয়ন আর কি। এই অ্যাসোসিয়েশনটা হচ্ছে তারা এনজাইমের একটা নোমেনক্লেচারের সিস্টেম প্রপোজ করেছে, যেটা হুইচ ইজ ইন ইফেক্ট। তো তাদের সিস্টেম অনুযায়ী প্রতিটা এনজাইমকে একটা নাম্বার দেওয়া হয়, ইসি নাম্বার, এটাকে এনজাইম কমিশন নাম্বার বলা হয় আর কি, হ্যাঁ। তো এই নিয়ম অনুযায়ী, যেমন আগে সিস্টেমে ধরো আমরা জাস্ট হচ্ছে এক একবার এক এক ধরনের নামকরণ করতাম, এরকম করি না। এই নিয়মে যেটা করা হয়, প্রতিটা এনজাইমের একটা নাম আছে, নামটা হচ্ছে এরকম 4 অক্ষরের একটা নাম থাকে, যেমন ধরো 2711 কিন্তু একটা এনজাইমের নাম, এবং যত এনজাইম আছে সব এনজাইমকেই হচ্ছে 4টা ভাগে ভাগ করা হয়, মানে সরি, যত এনজাইম আছে সবগুলোর নামে এই 4টা নাম্বার থাকে আর কি, এবং প্রতিটা নাম্বারের স্পেসিফিক কিছু স্পেসিফিক মিনিং আছে, হ্যাঁ। এই মিনিংটা আমি পরে যাচ্ছি। তবে এই ইসি নাম্বার সিস্টেম বুঝতে গেলে আমাদের হচ্ছে এনজাইমের ক্লাস বুঝতে হবে। এনজাইমের ক্লাস মানে কি, ওই ওই IUMB ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা এনজাইমের ফাংশনালিটির উপর বেস করে, মানে কোন এনজাইমটা কি ধরনের রিয়াকশনকে ক্যাটালাইসিস করে তার উপর বেস করে এনজাইম গুলোকে 7টা ক্লাসে ভাগ করেছে, 7 ক্লাসে, ওকে। আচ্ছা, এইখানে হচ্ছে 6টা আছে, there are 6 classes, but recently I found out that in 2018 a new class was added. এই 6টা ক্লাসের বাইরে আরেকটা নতুন এনজাইমের ক্লাস হচ্ছে অ্যাড করা হয়েছে, ট্রান্সলোকেজ এনজাইম, ওকে। আচ্ছা, যাই হোক, তোমার তাহলে এই 6টা ক্লাস কি কি, 7টা ক্লাস কি কি, একটা হচ্ছে ট্রান্সলোকেজ। তোমরা যে ওই উইকিপিডিয়াতে সার্চ দাও, হ্যাঁ, তাহলে হচ্ছে দেখবা যে 7টা ক্লাস আছে টোটাল, নতুন একটা ক্লাস অ্যাড হয়েছে। তবে স্টিল নাও যেটা হচ্ছে, আই ডোন্ট নো, সামহাউ অনেক জায়গাতে তুমি যে মানে জাস্ট 6টা ক্লাস দেখবা, মানে অনেক ওয়েবসাইটে তুমি দেখবা যে স্টিল নাও তারা বলতেছে যে 6টা ক্লাস, there are only 6 classes।
but in some website they are saying that there are 7 classes. যেটা অনেক সময় হয় কি, ধরো IUND তে একটা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, মানে একটা ইন্টারন্যাশনাল বডি আর কি, দে আর বেসিক্যালি মেড অফ সায়েন্টিস্ট। ওকে, সো তারা প্রপোজ করেছে যে ওকে 7 নম্বর ক্লাস হবে এই ক্লাসটা। তো অনেক সময় দেখা যায় কি যে সবাই সাথে সাথে এটা অ্যাকসেপ্ট করে না, হয়তো বা কেউ কেউ অ্যাকসেপ্ট করতেছে, কেউ কেউ অ্যাকসেপ্ট করতেছে না, এই ব্যাপারগুলো থাকে আর কি। হ্যাঁ, যাই হোক, তো আমরা 6টা ক্লাস দেখি আর কি। এই 6টা ক্লাস দেখি। সো দিস classification was based on the type of reaction that the enzyme catalyzes: oxidoreductase, transferase, hydrolase, lysase, isomerase, ligase। তো অক্সিডোরিডাকটিভ এনজাইম তারা কি করে, তারা হচ্ছে অক্সিডেশন রিডাকশন করে, অক্সিডেশন রিডাকশন। ওকে, এই অক্সিডেশন রিডাকশন রিঅ্যাকশনের সময় তোমার ইলেকট্রনের আদান প্রদান করতে হয় আর কি। ইলেকট্রনের আদান প্রদানই মানেই হচ্ছে অক্সিডেশন রিডাকশন। ঠিক আছে, বেসিক্যালি অক্সিজেন বলতে ইন জেনারেল আমরা বুঝি যখন অক্সিজেন কারোর সাথে যুক্ত হয়। তো অক্সিজেন যখন যুক্ত হয় তখন তো সেটা একটা ইলেকট্রন ট্রান্সফারের ব্যাপার আছে, রাইট? অক্সিজেন যখন কারোর সাথে যুক্ত হয়, অক্সিজেনের এক্সট্রা ইলেকট্রন থাকে, তো সেটা ইলেকট্রনটা দিয়ে যুক্ত হয় আর কি। ঠিক আছে, আবার যখন রিডাকশন বলতে আমরা বুঝি যখন হচ্ছে হাইড্রোজেন আয়ন যুক্ত হয় আর কি। ঠিক আছে, তো যাই হোক, অক্সিডোরিডাকটিভ তার হচ্ছে অক্সিডেশন রিডাকশন করে এবং সেই রিঅ্যাকশনে বেসিক্যালি কি হয়, ইলেকট্রনের ট্রান্সফার হয়। সেকেন্ড ক্লাস ট্রান্সফারেজ এনজাইম। এই এনজাইম গুলো হচ্ছে গ্রুপ ট্রান্সফার করে, মানে একটা মলিকিউল থেকে আরেকটা মলিকিউলে বিভিন্ন কেমিক্যাল গ্রুপ ট্রান্সফার করে, যেমন ধরো ফসফরাস গ্রুপ, অ্যামাইনো গ্রুপ, এই টাইপের। ঠিক আছে, থার্ড ক্লাস হাইড্রোলাইজ। হাইড্রোলাইজ এনজাইম গুলো হাইড্রোলাইসিস করে। হাইড্রোলাইসিস মানে হচ্ছে কি, বন্ড ভাঙা, মানে কেমিক্যাল বন্ড ভাঙা উইথ দ্য হেল্প অফ ওয়াটার। ঠিক আছে, হাইড্রোলাইসিস বেসিক্যালি, লাইসিস মানে হচ্ছে ভাঙা, মানে যেগুলো হচ্ছে, ঠিক আছে, তো হাইড্রোলাইসিস মানে, লাইসিস মানে ভাঙা, তো হাইড্রোলাইসিস মানে হচ্ছে কি, মানে এই ভাঙার ক্ষেত্রে পানির হেল্প লাগে আর কি। তো হাইড্রোলাইজ এনজাইম গুলো ডু হাইড্রোলাইসিস। ওকে, তো ফোর্থ ক্লাস লাইসিস। লাইসিস এনজাইম গুলো তারা কি করে, তারা হচ্ছে বন্ড ভাঙে আর কি। তো এই লাইসিস আর হাইড্রোলাইসিসের ডিফারেন্স হচ্ছে, হাইড্রোলাইসিসে এই লাইসিস করার জন্য, মানে বন্ড ভাঙার জন্য পানি লাগে, লাইসিসে হচ্ছে পানিটা লাগে না আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে আইসোমারেজ। আইসোমারেজ তোমরা পরিচিত, আইসোমার চেঞ্জ করে, ওই যে আছে না ডি গ্লুকোজ, এল গ্লুকোজ, হ্যাঁ, ডি থেকে এল চেঞ্জ করবো, এল থেকে ডিতে, যে আইসোমার, আইসোমারেজ এনজাইম গুলো এই কাজটা করে। হ্যাঁ, নাম্বার 6 ক্লাস হচ্ছে লাইগেজ। লাইগেজ এনজাইম গুলো সবসময় তারা হচ্ছে যে কানেক্ট, হ্যাঁ, তারা হচ্ছে জোড়া লাগায়। ওকে, basically in that sense you can say that ligase enzyme they form different bonds, chemical bond. Okay, কার্বন যে ক্লাসটা আছে ওই ক্লাসটাকে বলা হয় ট্রান্সলোকেজ। ট্রান্সলোকেজ বেসিক্যালি ওই এনজাইম গুলো হচ্ছে, যে সেল থাকে না, সেলের হচ্ছে ধরো মেমব্রেন, সেলের মেমব্রেনে কিন্তু প্রচুর মানে অনেক ওই ট্রান্সপোর্টার প্রোটিন থাকে আর কি, এবং সেখানে বিভিন্ন ধরনের ট্রান্সপোর্টেশন ঘটে। ধরো ওই যে সেলের ভিতর থেকে বাহিরে বা বাইরে থেকে ভিতরে, ধরো যে ক্যালসিয়ামের আদান প্রদান ঘটে, পানির আদান প্রদান ঘটে। ঠিক আছে, তারপরে হচ্ছে তোমার এই জন্য বিভিন্ন আয়ন এবং মলিকুলের আদান প্রদান ঘটে। আদান প্রদান গুলো ঘটানোর জন্য সেলের মেমব্রেনে ট্রান্সপোর্টার প্রোটিন থাকে। এই ট্রান্সপোর্টেশনে কিন্তু বেশ কিছু এনজাইম ইনভলভ। তো ওই এনজাইম গুলোকেই হচ্ছে এই 7 নম্বর ক্লাস, মানে ট্রান্সলোকেজ এনজাইম, এই ক্লাসটার মধ্যে ফেলানো হয়। ঠিক আছে, আচ্ছা, আমরা হচ্ছে ক্লাস দেখলাম। এই ক্লাসটা ইম্পর্টেন্ট ওই ইসি নাম্বার বা ইন্টারন্যাশনাল যে নেমিংটা সেটা বোঝার জন্য। এখন আমরা দেখি যে ইন্টারন্যাশনাল নেমের যে প্রতিটা এনজাইমের যে একটা ইসি নাম্বার থাকে, যেটাতে 4টা নাম্বার থাকে, এগুলো মানে কি? 2711 এটা একটা এনজাইম, তাহলে এই নাম্বারটা দেখে লেখা থাকে এইভাবে ইসি 2711। হ্যাঁ, এই নাম্বারটা দেখে আমরা কি বুঝি? প্রথম নাম্বারটা, ওকে, দ্য ফার্স্ট নাম্বার, it means it denotes the class name.
মানে কোন ক্লাসের মধ্যে পড়ে আর কি। যেমন দুই, দুই হচ্ছে কোনটা, ট্রান্সফারেজ। ওকে, তো প্রথমেই দুই, তার মানে হচ্ছে এটা একটা ট্রান্সফারেজ এনজাইম। সেকেন্ড নাম্বারটা ডিনোট করে সাব ক্লাস। So the first name denote the class and the second, I mean the first number denotes the class and the second number denotes the subclass. So 2 means transferase and 7 means phosphotransferase. মানে এই এনজাইমটা হচ্ছে ফসফরাস গ্রুপ ট্রান্সফার করে। ওকে, আর 3 নাম্বার যে নাম্বারটা, এই নাম্বারটা ডিনোট করে হচ্ছে, বেসিক্যালি অনেকে বলে এটা হচ্ছে সাব ক্লাস আর কি। ঠিক আছে, সাব ক্লাস বলে। তো মানে এই ট্রান্সফারের সময় যে যে জিনিসটা ট্রান্সফার হচ্ছে সে কে তাকে অ্যাকসেপ্ট করে, 3 নাম্বারটা বেসিক্যালি ওই জিনিসটা ডিনোট করে যে এই যে ট্রান্সফার, এই রিঅ্যাকশনে যে একটা ট্রান্সফার হচ্ছে গ্রুপে, তো এই ট্রান্সফারটা কে অ্যাকসেপ্ট করতেছে। যেমন এই রিঅ্যাকশনে হচ্ছে একটা ফসফো গ্রুপ ট্রান্সফার হচ্ছে, সেই ফসফো গ্রুপে তোমার এই ফসফরাসটা কে অ্যাকসেপ্ট করে, মানে এক মলিকুল থেকে ফসফো গ্রুপ তো আরেক মলিকুলে যায়, তো ওই মলিকুলে কি অ্যাকসেপ্ট করে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে হচ্ছে এই ফসফো ট্রান্সফারেজ উইথ হাইড্রোক্সিল গ্রুপের অ্যাকসেপ্টার। ঠিক আছে, মানে হাইড্রোক্সিল গ্রুপটা হচ্ছে অ্যাকসেপ্ট করে ফসফরাসটাকে। ঠিক আছে, আর যে 4 নাম্বারটা, এই 4 নাম্বারটা ডিনোট করে হচ্ছে বেসিক্যালি দ্য নেম অফ দ্য এনজাইম। মানে এইখানে এইভাবে লেখা আছে, দ্য 4th নাম্বার denotes that glucose as the phosphoryl group acceptor, but actually 4 নাম্বারটা যেটা ডিনোট করে হচ্ছে ফুল নেমটা, এনজাইমটার পুরো নামটা আর কি। ঠিক আছে, তো প্রথম নাম্বার ক্লাস, সেকেন্ড নাম্বার সাব ক্লাস, 3 নাম্বারটা হচ্ছে অ্যাকসেপ্টর কে অ্যাকসেপ্ট করতেছে, ওকে, গ্রুপ অ্যাকসেপ্টরটা কে। ঠিক আছে, আর 4 নাম্বারটা হচ্ছে দ্য ফুল নেম অফ দ্য এনজাইম। এটা তো এনজাইমের নাম্বার, এনজাইমের নাম হচ্ছে এইটা, এটিপি গ্লুকোজ ফসফোট্রান্সফারেজ। এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন আছে? Any question is okay. Anyone? Any question? না স্যার। Okay. আচ্ছা, যদি কোয়েশ্চেন না থাকে তাহলে নোমেনক্লেচার শেষ, আমরা হচ্ছে এনজাইমের স্পেসিফিসিটিতে যাব। স্পেসিফিসিটি কি মানে আমরা জানি যে এনজাইমের স্পেশালিটি কি কি। স্যার এনজাইম, একটা কোশ্চেন ছিল স্যার। স্যার নোমেনক্লেচার থেকে আমাদের কোশ্চেনটা কিরকম ভাবে আসতে পারে স্যার? মানে আমাদের কি এরকম ভাবে নামকরণ করতে বলা হবে কোশ্চেন? না, বেসিক্যালি হচ্ছে আমি আসলে ঠিক ওইভাবে মানে ওপেন বুক এক্সাম হবে তো, হ্যাঁ, তো ডোন্ট ওয়ারি। এমন হতে পারে যে ধরো আমি একটা হয়তো আমার নাম্বার দিয়ে তোমাদেরকে বললাম যে এটার নাম কি, বের করো। হ্যাঁ, সেটা তো অবশ্যই তোমরা মানে ইন্টারনেট থেকে ঘেটেই বের করবা। ঠিক আছে, তো তোমাদের এরকম মুখস্থ করতে হবে না আর কি। কোশ্চেন হচ্ছে যদি এখান থেকে কি কোশ্চেন চেক করি ওই টাইপের করলে হয়তো খুলবো আর কি। জাস্ট হচ্ছে তোমরা ইন্টারনেট থেকে ইনফরমেশন খুঁজে বের করতে পারো কিনা দেখার জন্য। I know you all are expert in that thing. স্যার ক্লাস অফ এনজাইম বললে কি তাহলে 6টা লিখবো নাকি 7টা লিখবো? আচ্ছা, দুইটাই অ্যাকসেপ্টেড। হ্যাঁ, 6টা লিখলে অ্যাকসেপ্টেড, 7টা লিখলে অ্যাকসেপ্টেড। তোমরা যদি এখন গুগল করো না, দেখবে যে কনফিউজ হয়ে গেছে। কিছু জায়গায় হচ্ছে দেওয়া 7টা ক্লাস, কিছু জায়গায় দেওয়া 6টা ক্লাস। এটার কারণ কি আমি এটা খুঁজে বের করতে পারিনি, বাট হোয়াট আই এম গিভিং মানে হয় কি, ধরো কোনো একটা ইউনিয়ন বা কমিশন একটা নতুন কিছু ধরো প্রপোজ করলো, শুরুতেই সবাই এটা অ্যাকসেপ্ট করে না আর কি। হ্যাঁ, এটা একটা ব্যাপার হতে পারে। তো কেউ যদি লেখো 6টা তাহলেও কারেক্ট, কেউ যদি লেখো 7টা তাহলেও কারেক্ট, বোথ আর কারেক্ট। ওকে স্যার। ওকে, আচ্ছা, তাহলে গেল এনজাইম নোমেনক্লেচার, নামকরণ শেষ। এখন হচ্ছে
specificity. মানে enzyme কেন খুব মানে why enzymes are so important, so special? Because they tremendous, increase the rate of the reaction. মানে অনেক রেট অফ রিয়াকশন রিয়াকশনের রেট বাড়ায় দেয়, এবং এই কাজটা করে তারা খুব স্পেসিফিক্যালি। That means enzyme can increase the rate of they can tremendously increase the rate of the reaction with high specificity. তাহলে এনজাইম গুলোর এই স্পেসিফিসিটির কারণটা কি? এই রিলেটেড হচ্ছে দুইটা, মানে কেন এনজাইমটা স্পেসিফিক, এই রিলেটেড হচ্ছে তোমার দুইটা প্রপোজ মডেল আছে। ওকে, একটা মডেল হচ্ছে লক অ্যান্ড কি মডেল, যেটা তোমরা অলরেডি জানো, আর একটা হচ্ছে ইনডিউস ফিট মডেল। ঠিক আছে, লক অ্যান্ড কি মডেল হচ্ছে যে এটা কেমিক্যাল একটা এনজাইমেটিক রিঅ্যাকশনে কি হয়, সাবস্ট্রেট হচ্ছে এনজাইমের সাথে বাইন্ড করে। আচ্ছা, এনজাইম তো হচ্ছে একটা বড় জায়গা না, এই এনজাইমের অ্যাক্টিভ সাইটের স্লাইড গেল, সরি অ্যাক্টিভ সাইটের স্লাইডটা যেন হারাই গেছে। আচ্ছা এই এনজাইমের অ্যাক্টিভ সাইট নিয়ে আগে বলি। এনজাইমের অ্যাক্টিভ সাইট কি তোমরা জানো তো, রাইট? হোয়াট ইজ দ্য অ্যাক্টিভ সাইট অফ এনজাইম? যে সাইটটা বাইন্ড করে স্যার সাবস্ট্রেটের সাথে। Substrate binding. Okay, yeah, substrate binding is located in the active site. Basically active site আছে, active site এ substrate binding মতো আরেকটা কাজ হয়, বিকজ গেস করো, অসুবিধা নেই, ঠিক হইতে হবে এমন কোনো কথা নেই। আছে অ্যাক্টিভ সাইটে সাবস্ট্রেট বাইন্ড করে, অবশ্যই সাবস্ট্রেট বাইন্ড করে, তারপরে আরেকটা কাজ হয়, আচ্ছা ক্যাটালাইসিস হয়। হ্যাঁ, অ্যাক্টিভ সাইডে হচ্ছে এনজাইম এই সাবস্ট্রেটটা বাইন্ড করে, আর হচ্ছে ক্যাটালাইসিসটা হয় আর কি। ওকে, মানে বেসিক্যালি আসলে ক্যাটালাইসিসের সময় কি হয়, সাবস্ট্রেটের চেঞ্জ হয়, মানে কেমিক্যাল রিঅ্যাকশনে কি হয়, একটা কম্পাউন্ড থেকে আরেকটা কম্পাউন্ড তৈরি হয়, তো জাস্ট কেমিক্যাল চেঞ্জ হয়, সেই কেমিক্যাল চেঞ্জটা হয় ওই ক্যাটালাইসিস সাইটে আর কি। ওকে, তো যাই হোক, ঘটনা হচ্ছে যে এনজাইম তো একটা প্রোটিন, প্রোটিনটা একটা বড় জিনিস, এবং প্রোটিনের পুরো জায়গাটাই কিন্তু অ্যাক্টিভ সাইট হিসেবে কখনো কাজ করতে পারে না। তো প্রতিটা এনজাইমে একটা পার্টিকুলার, মানে এনজাইমের স্ট্রাকচার একটা পার্টিকুলার স্পেস থাকে। ইউজুয়ালি যে স্পেসটা হয় একটু ক্লেফট টাইপের আর কি, ধরো একটা পকেটের মতন, একটা পকেট বা একটা ক্লেফট টাইপের জায়গা থাকে, যেখানে হচ্ছে সাবস্ট্রেটটা এসে বাইন্ড করে। ওকে, তো এই জায়গাটাকে আমরা অ্যাক্টিভ সাইট বলি। তো বোথ দ্য সাবস্ট্রেট বাইন্ডিং এন্ড ক্যাটালাইসিস অকার্স ইন দ্য অ্যাক্টিভ সাইট। আচ্ছা, একটা এনজাইমে একটাই অ্যাক্টিভ সাইট থাকবে এমন কোনো কথা নেই। হ্যাঁ, একটা এনজাইমে মাল্টিপল অ্যাক্টিভ সাইট থাকতে হবে। So in some enzymes there are only one active site. In some enzymes there are multiple active sites. Okay. So substrate যেহেতু active site এ এসে বাইন্ড করে, তো এই স্পেসিফিসিটিটা ডিপেন্ড করে সেই active site এর উপর। So based on the lock and key model, এনজাইমের active site, say for example এইটা হচ্ছে এনজাইম আর এটা হচ্ছে এনজাইমের active site. এনজাইমের active site আর সাবস্ট্রেটের যেই অংশটা active site এ বাইন্ড করে, they have shape complementary. Okay. That means they have geometric complementarity. So এই দুইটা জিনিসের শেপ, জিওমেট্রিক শেপ হচ্ছে একটা কমপ্লিমেন্টারি। ঠিক আছে, এই জিনিসটা আসলে লক এন্ড কি, যদি ইমাজিন করো তালা চাবির ব্যাপারটা। ওকে, তো এই জিওমেট্রিক শেপ কমপ্লিমেন্টারিটির কারণে হচ্ছে এনজাইম এবং সাবস্ট্রেট বাইন্ডিংটা খুব স্পেসিফিক হয়। আরেকটা কারণ আছে বেসড অন দ্য লক এন্ড কি মডেল, সেটা হচ্ছে নট অনলি জিওমেট্রিক স্পেসিফিসিটি, তোমার আচ্ছা চার্জ ডিস্ট্রিবিউশন টেকনিকে লেখা আছে, তোমার হচ্ছে এই জায়গার যে চার্জ ডিস্ট্রিবিউশন, মানে বেসিক্যালি এই জায়গায় কি থাকে, এই জায়গা তো হচ্ছে এটা তো একটা অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। হ্যাঁ, তো বিভিন্ন জায়গায় বিভিন্ন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড আছে আর কি, এবং আমরা জানি অ্যামাইনো অ্যাসিড কি হতে পারে, অ্যামাইনো অ্যাসিডের আবার পজিটিভলি চার্জ হতে পারে, নেগেটিভলি চার্জ হতে পারে, নিউট্রাল হতে পারে। ঠিক আছে, তো এইখানে অ্যামাইনো অ্যাসিড গুলো এমন ভাবে ডিস্ট্রিবিউটেড থাকে যে এই চার্জ আর এই সাবস্ট্রেটের এই অংশের চার্জ তারাও কিন্তু কমপ্লিমেন্টারিটি শো করে, নাহলে তো আসলে বিপদ আছে। হ্যাঁ, একই ধরনের চার্জ হলে একটা থেকে রিপেল করতে থাকবে। তো বেসিক্যালি টু টাইপ অফ থিংস ডিফাইন দ্য specificity based on the lock and key model. Number one, geometric or shape complementarity,
and second is charge complementarity. Okay. আচ্ছা, এই হচ্ছে লক এন্ড কি মডেল, বাট টু বি ফ্র্যাঙ্ক বাস্তবে আসলে লক এন্ড কি মডেল মোস্ট অফ দ্য ক্ষেত্রেই খাটে না। ওকে, মানে এটা ইনভ্যালিড বলবো না, বিকজ দেয়ার আর সাম এনজাইমস which follow the lock and key model, but in case of most of the enzymes the lock and key model is not applicable. কারণ যেই জিনিসটা হয় যে জিনিসটা হয় হচ্ছে তোমার লক এন্ড কি মডেল অনুযায়ী এই সাবস্ট্রেটের বাইন্ডিং সাইটটা হচ্ছে ফিক্স আর কি, হ্যাঁ, বা শেপটা হচ্ছে ফিক্স, কিন্তু অরিজিনালি দেখা যায় এই এনজাইমের যে অ্যাক্টিভ সাইট মানে সাবস্ট্রেট বাইন্ডিং সাইটটার শেপটা রিজিড না, এটা না চেঞ্জ হয়। ওকে, তো ইনডিউসড ফিড মডেল এটাই বলে যে এনজাইমের অ্যাক্টিভ সাইটটা ইস শেপ ইজ নট রিজিড, rather it's flexible, so it can change based on according to the shape of the substrate. সাবস্ট্রেটের সাইজ অনুযায়ী এনজাইমের অ্যাক্টিভ সাইটটার মানে সাবস্ট্রেট বাইন্ডিং এর সাইটটার জিওমেট্রি বা কনফর্মেশন চেঞ্জ হয়। ঠিক আছে, ওয়েল টু বি ফ্র্যাঙ্ক যেটা ঘটে দুইজনেরই শেপ চেঞ্জ হয়, মানে জেনুইনলি যেটা ঘটে এই সাবস্ট্রেটেরও শেপ একটু চেঞ্জ হয়, আবার হচ্ছে এনজাইমের যে অ্যাক্টিভ সাইট এইটাও চেঞ্জ হয়। চেঞ্জ হওয়ার পরে তারা হচ্ছে একটা বেস্ট ফিট হয়, মানে ইনিশিয়ালি I mean according to the induced fit model, initially the shape of the enzyme's active site and the substrate is not 100% complementary to each other. Rather, upon binding, the shape of the enzyme's active site and also the substrate's shape, they changes and they become most complementary to each other. শুরুতেই বেস্ট ফিট থাকে না, চেঞ্জের ফলে তারা বেস্ট ফিট হয়, এটাকেই হচ্ছে ইনডিউসড ফিট মডেল বলে। ঠিক আছে, আচ্ছা এখন ইনডিউসড ফিট মডেল অনুযায়ী যেহেতু হচ্ছে এনজাইমের অ্যাক্টিভ সাইটটা ফিক্স না, এটা চেঞ্জ হতে পারে, এই জন্য ইনডিউসড ফিট মডেল অনুযায়ী কিন্তু একটা এনজাইম মাল্টিপল সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারে, ইটস পসিবল, রাইট? তো এই ইনডিউসড ফিট মডেল কিন্তু একটা ব্যাখ্যা যে কেন কিছু এনজাইম in reality there are many enzymes who can bind with multiple substrates, মানে ডিফারেন্ট সাবস্ট্রেটের সাথে বাইন্ড করে, এবং এই জিনিসটার ব্যাখ্যাটা ইনডিউসড ফিট মডেল দিয়ে দেওয়া যায়। ওকে, ওকে, আর কোনো কোশ্চেন এই দুটো মডেল থেকে? ওকে, আচ্ছা কোশ্চেন না থাকলে আমি পরেরটা যাই। আমি আরেকটু বলি, বাস্তবে আসলে দেখা যায় কি যে এনজাইম এবং সাবস্ট্রেটের যে স্পেসিফিসিটি শুধু জিওমেট্রি শেপ দিয়ে না এটার ব্যাখ্যা দেওয়া পসিবল না। হ্যাঁ, কারণ ঘটনা ঘটে কি যে ধরো মানে শুধু শেপ বা জিওমেট্রি দিয়ে এই স্পেসিফিসিটিকে ডিফাইন করা পসিবল না, মানে ইটস নট এডিকুয়েট ফর দ্য এক্সপ্লানেশন। কারণ যেটা দেখা যায় যে এখানে তো এটা তো একটা কেমিক্যাল ঘটনা, মানে কেমিস্ট্রি, একটা কেমিক্যাল ইন্টারেকশন ঘটতেছে। তো কি হয়, ধরো একটা এনজাইমেটিক রিঅ্যাকশন করতে সাবস্ট্রেটটা আসতেছে সে এনজাইমের সাথে বাইন্ড করতেছে আর কি, হ্যাঁ, তখন কিন্তু এনজাইম এবং সাবস্ট্রেটের মধ্যে বেশ কিছু ইন্টারাকশন ঘটে, সেখানে হচ্ছে কোভ্যালেন্ট ইন্টারাকশন করতে পারে, হ্যাঁ, কোভ্যালেন্ট বাইন্ডিং ঘটলো, তারপরে হচ্ছে তোমার নন কোভ্যালেন্ট ইন্টারাকশন করতে পারে। তো ধরো হচ্ছে ওই কি বলে নন কোভ্যালেন্ট বিভিন্ন ইন্টারাকশন আছে না, কি জানি ওই যে ভ্যান ডার ওয়ালস ইন্টারাকশন, হ্যাঁ, তারপরে কি জানি আছে। ওকে, তারপর হচ্ছে একটা মোস্ট ইম্পর্টেন্ট ইন্টারাকশন হচ্ছে হাইড্রোজেন বন্ড ফর্মেশন। ওকে, তো বেসিক্যালি এই ইন্টারাকশন গুলো কিন্তু স্পেসিফিসিটি ডিফাইন করে। যখন এই ইন্টারাকশনটা বেস্ট হবে তখন হচ্ছে বেস্ট স্পেসিফিসিটি শো করবে। ঠিক আছে, যাক এগুলা সমস্যা নেই। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে এই যে আমরা তো জানি যে এনজাইম হচ্ছে খুব স্পেসিফিক,
তো তারা যে স্পেসিফিসিটিটা শো করে সেটাকে 4টা ভাগে ভাগ করা যেতে পারে, টাইপসে ভাগ করা যেতে পারে আর কি। ওকে, so the specificity that the enzyme shows shows can be classified into 4 different types. What are those types? Stereochemical specificity, absolute specificity, group specificity, and linkage specificity. Okay, স্টেরিও স্পেসিফিসিটিতে যে জিনিসটা ঘটে, স্টেরিও মানে কি? স্টেরিও মানে কিন্তু হচ্ছে একটা ওই জিওমেট্রি আর কি। ওকে, সাইজ, শেপ। তো আমরা নাম থেকে বুঝতেছি স্টেরিও স্পেসিফিসিটি এই জিনিসটা আসেই হচ্ছে পার্টিকুলার তার শেপ সাইজ থেকে। তার মানে ধরো যে পার্টিকুলার স্টেরিক শেপ অ্যান্ড অপটিক্যাল আইসোমার। ওকে, ওকে, যেমন ফর এক্সাম্পল ধরো এল অ্যালানিন অক্সিডেজ, এটা একটা এনজাইমের নাম আর কি। হ্যাঁ, এ কিন্তু হচ্ছে স্টেরিও স্পেসিফিসিটি শো করে আর কি। ঠিক আছে, তো হচ্ছে এই এনজাইমটা তোমার এল অ্যালানিন অক্সিডেজ শুধুমাত্র এল অ্যালানিনের সাথে বাইন্ড করতে পারে, সে ডি অ্যালানিনের সাথে বাইন্ড করতে পারে না, কারণ তার স্পেসিফিসিটিটা আসতেছে হচ্ছে স্টেরিও স্পেসিফিক আর কি। স্পেসিফিক steric structure is required for their specificity. Okay. আচ্ছা, স্টেরিও স্পেসিফিসিটির মধ্যে আরেকটা তুমি বলতে পারো সাব টাইপ আর কি, সেটা হচ্ছে জিওমেট্রিক স্পেসিফিসিটি। তা এই জিনিসগুলো তোমরা যদি ধরো টেক্সট বুক খোঁজো একটু কনফিউশন চলে আসতে পারে, যে অনেক জায়গায় আছে কি এগুলাকে আলাদা টাইপে ভাগ করে না, তারা হচ্ছে ইন জেনারেলি বলে হচ্ছে স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটি। ওকে, অনেকে আবার জাস্ট সিম্পলি স্টেরিও স্পেসিফিসিটিও বলে। আবার কেউ আছে হচ্ছে এই স্টেরিওকেমিক্যাল স্পেসিফিসিটিটাকে আবার হচ্ছে তোমার এটা একটা সাব টাইপ, এই জিওমেট্রিক স্পেসিফিসিটি ডিফাইন করে আর কি। বাট মোদ্দা কথা হচ্ছে বোথ কেস, এই ধরো স্টেরিও স্পেসিফিসিটি বা জিওমেট্রিক স্পেসিফিসিটিটা আসে হচ্ছে বিকজ অফ specific steric structure. Okay. Okay. যেখানে একটাতে দেওয়া আছে, আচ্ছা জিওমেট্রিক স্পেসিফিসিটিটা এখানে যেভাবে ব্যাখ্যা করা হয়েছে এটা আমি একটু বলি আর কি। মানে কিছু কিছু টেক্সট বুকে আবার এইভাবে বলে, এটাকে আলাদা একটা সাব টাইপ হিসাবে এক্সপ্লেইন করে আর কি। জিওমেট্রিক স্পেসিফিসিটিতে যে জিনিসটা দরকার হয় যে শুধুমাত্র স্টেরিক জিওমেট্রিক শেপ ঠিক থাকলেও হবে না, সেই জিওমেট্রির আশেপাশে কি ধরনের গ্রুপ আছে সেটা ইম্পর্টেন্ট। একটু বুঝাই, যেমন ধরো অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ এই নামে একটা এনজাইম আছে। এনজাইমের কাজ হচ্ছে অ্যালকোহল ডিহাইড্রোজিনেশন করে আর কি। হ্যাঁ, অ্যালকোহল থেকে পানি বের করে দেয়। এই অ্যালকোহল ডিহাইড্রোজিনেজ কিন্তু তোমার মাল্টিপল সাবস্ট্রেটের সাথে বাইন্ড করতে পারে, যেমন ধরো সে ইথানলের সাথে বাইন্ড করতে পারে, মিথানলের সাথে বাইন্ড করতে পারে, প্রোটোনলের সাথে বাইন্ড করতে পারে, এবং সবগুলোকে ক্যাটালাইসিস করতে পারে। ঠিক আছে, এখানে দুইটা এক্সাম্পল দেওয়া হয়েছে, ইথানল আর মিথানল। এখানে একটা ভুল আছে, এটা হচ্ছে মিথানল, রাইট? এটা মিথানল, এটা ইথানল। যাই হোক, এই এনজাইমটা ধরো ইথানলের সাথে বাইন্ড করতে পারে, মিথানলের সাথে বাইন্ড করতে পারে, কিন্তু এই এনজাইমটা মোর স্পেসিফিক হবে তার প্রতি। দেখে নিই, ধরুন ইথানলের প্রতি। এই এনজাইমটা হচ্ছে মোস্ট স্পেসিফিক ইথানলের প্রতি। মানে যদি মানে এই এনজাইম বোথ মিথানল এবং ইথানল দুইটাকেই ক্যাটালাইসিস করবে, কিন্তু যদি সাবস্ট্রেটটা হয় ইথানল তাকে সে বেটার ক্যাটালাইজ করবে। এর কারণ হচ্ছে এই এনজাইমটা রিকগনাইজ করে এই স্টেরিক শেপটাকে, CHOH। HHOH থাকলেই এই এনজাইম তার সাথে বাইন্ড করতে পারে, কিন্তু এই স্ট্রাকচারটার সাথে যদি এই CH3 গ্রুপটা থাকে তাহলে সে মোর স্পেসিফিসিটি শো করে, এনজাইমটা মোর ক্যাটালাইটিক পাওয়ার শো করতে পারে। ঠিক আছে,
কিন্তু যদি CH3 বদলে অন্য গ্রুপ থাকে, ধরো H থাকে, তাহলে হচ্ছে সে তার স্পেসিফিসিটিটা কমে যায়। এটাই হচ্ছে জিওমেট্রিক স্পেসিফিসিটি। ওকে, আচ্ছা, এরপরে বাকি স্পেসিফিসিটি গুলো কি ছিল? একটা ছিল হচ্ছে তোমার অ্যাবসোলিউট স্পেসিফিসিটি, একটা ছিল গ্রুপ, আর একটা হচ্ছে লিঙ্কেজ। আচ্ছা, অ্যাবসোলিউট স্পেসিফিসিটির এক্সাম্পল এখানে দেওয়া নেই। অ্যাবসোলিউট স্পেসিফিসিটি হচ্ছে কিছু এনজাইম আছে যারা শুধুমাত্র একটা সাবস্ট্রেটকে রিকগনাইজ করে এবং শুধু একটা রিঅ্যাকশনকে তারা ক্যাটালাইজ করে। এক্সাম্পল হচ্ছে ইউরিয়াস। একটু আগে যে নাম শুনছিল না, ইউরেজ এনজাইম। ইউরেজ এনজাইম হচ্ছে তার সাবস্ট্রেট হচ্ছে ইউরিয়া এবং সে শুধুমাত্র ওই একটা রিঅ্যাকশনে ক্যাটালাইজ করতে পারে ইউরিয়াজ এনজাইমটা। সো দ্যাট মিনস দে শো অ্যাবসোলিউট স্পেসিফিসিটি। এরপরে হচ্ছে বন্ড স্পেসিফিসিটি। বন্ড স্পেসিফিসিটি হচ্ছে এই ধরনের এনজাইম গুলো পার্টিকুলার বন্ডকে রিকগনাইজ করে। যেমন ধরো পেপটাইডেজ এনজাইম। পেপটাইডেজ একটা এনজাইমের নাম। পেপটাইডেজ এনজাইম হচ্ছে পেপটাইড বন্ডকে রিকগনাইজ করে। বেসিক্যালি যারা এরা যেটা করে, তারা পেপটাইড বন্ডের সাথে বাইন্ড করে সেটাকে ভেঙে ফেলে। ঠিক আছে? এন্ড peptide enzyme, they recognize any peptide bond formed between any two amino acids. তো সেই পেপটাইড বন্ড গ্লাইসিনের মধ্যে ফর্ম করলেও সে রিকগনাইজ করতে পারবে। অ্যালানিন ভ্যালিন, অ্যালানিন গ্লাইসিন, হোয়াটএভার, যে কোনো পেপটাইড বন্ড হলেই হলো, এই পেপটাইডেজ এনজাইম সেখানে গিয়ে বাইন্ড করবে, করে ওই বন্ডটাকে ভেঙে দিবে। তার মানে তার হচ্ছে বন্ড স্পেসিফিসিটি শো করবে। Then another type of specificity হচ্ছে গ্রুপ স্পেসিফিসিটি। এই এনজাইম গুলো মানে যারা হচ্ছে গ্রুপ স্পেসিফিসিটি শো করে, তারাও কিন্তু বন্ডকে রিকগনাইজ করে। যেমন ধরো পেপসিন, এই পেপসিন এনজাইমটাও কিন্তু এই পেপটাইড বন্ডকে রিকগনাইজ করে, মানে তারা পেপটাইড বন্ডের সাথে বাইন্ড করে সেটাকে ভেঙে দেয়। তাহলে দুইটা ডিফারেন্স কি? ডিফারেন্সটা হচ্ছে এই এনজাইম গুলা তাদের রিকোয়ারমেন্ট একটু হাই। তো ফর এক্সাম্পল পেপসিন, শুধু পেপটাইড বন্ড হইলেই হবে না, সেই পেপটাইড বন্ডটা হইতে হবে তোমার অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। অ্যামাইনো অ্যাসিডের কতগুলো ভাগ আছে না, অ্যারোমেটিক, নন অ্যারোমেটিক, কি জানিস? ওকে, তো যদি পেপটাইড বন্ডটা দুইটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে হয়, শুধুমাত্র তখনই পেপসিন সেটার সাথে গিয়ে বাইন্ড করতে পারে, করে সেই বন্ডটা ভাঙতে পারে। তো এই সেন্সে কিন্তু বলা যেতে পারে যে গ্রুপ স্পেসিফিক এনজাইম গুলো দে আর অলমোস্ট লাইক বন্ড স্পেসিফিসিটি, বাট দে আর মোর stringent than or more specific than bond specific enzymes. Okay, বুঝতে পারছো? কোনো কোয়েশ্চেন? স্যার বন্ড স্পেসিফিসিটিটা আরেকবার বলবেন? অবশ্যই বলবো। বন্ড স্পেসিফিসিটি হচ্ছে কি, যে ধরো এনজাইম গুলো হচ্ছে পার্টিকুলার কেমিক্যাল বন্ডকে রিকগনাইজ করে। মানে ধরো পেপটাইডেজ এনজাইম, এই এনজাইমটা হচ্ছে পেপটাইড বন্ডকে রিকগনাইজ করে। রিকগনাইজ করা বলতে আমি বোঝাচ্ছি পেপটাইড বন্ডে গিয়ে বাইন্ড করতে পারে এনজাইম, এই এনজাইমটা বাইন্ড করে সেই বন্ডটাকে ভেঙে ফেলতে পারে আর কি। মানে অনেক সময় আমরা চিন্তা করি যে ধরো একটা এনজাইম সে পুরো সাবস্ট্রেটের সাথে গিয়ে বাইন্ড করে, বেসিক্যালি তো এটা ট্রু না, রাইট? এনজাইম কিন্তু পুরো সাবস্ট্রেটের সাথে গিয়ে বাইন্ড করে না, সাবস্ট্রেটের একটা অংশ হচ্ছে এনজাইমটার সাথে বাইন্ড করে, রাইট? সো ধরো পেপটাইড চেইনটা একটা বড় চেইন, এনজাইম তো পুরো পেপটাইড চেইনটার সাথে গিয়ে বাইন্ড করতে পারবে না, এনজাইম নিজে অত বড় না। ওকে, তো এনজাইমের কাছে ইম্পর্টেন্ট হচ্ছে সে যে অংশটার সাথে বাইন্ড করে সেই অংশটা আর কি, মানে সাবস্ট্রেটের যে অংশটার সাথে বাইন্ড করে। এই পেপটাইডের এনজাইম, ধরো ফর এক্সাম্পল এই এনজাইমটা হচ্ছে সে পেপটাইড বন্ড থাকলে সেখানে গিয়ে বাইন্ড করতে পারে আর কি। ওকে, তো এখন হচ্ছে পেপটাইড মানে পেপটাইড বন্ড কি? পেপটাইড বন্ড আর ফর্ম বিটুইন টু অ্যামাইনো অ্যাসিড। যে অ্যামাইনো অ্যাসিডের চেইন তৈরি হয় তখন তো একটা অ্যামাইনো অ্যাসিড আর একটা অ্যামাইনো অ্যাসিডের সাথে পেপটাইড বন্ড ফরমেশনের মাধ্যমে যুক্ত হয়।
যে পেপটাইডের এনজাইমগুলো সেই বন্ডটাই লিখেছে, কোন দুইটা অ্যামাইনো অ্যাসিডের মধ্যে বন্ডটা তৈরি হয়েছে দে ডোন্ট কেয়ার, পেপটাইড বন্ড হলেই হলো। এনজাইমটা সেখানে গিয়ে বাইন্ড করবে, করে সেই পেপটাইড বন্ডটাকে ভেঙে ফেলবে। এটা হচ্ছে বন্ড স্পেসিফিসিটি। গ্রুপ স্পেসিফিসিটি যারা শো করতেছে তারাও কিন্তু বন্ড স্পেসিফিসিটি দেখাচ্ছে, বাট দে হ্যাভ এডিশনাল রিকোয়ারমেন্ট। I mean, you can say the group specific enzymes, they are more specific than the bond specific enzymes. যেমন ধরো যে পেপসিন, একটু আগে যেটা বললাম আবার রিপিট করতেছি, পেপসিন এনজাইমটাও কিন্তু একটা পেপটাইডেস টাইপ এনজাইম। পেপসিন এনজাইমও হচ্ছে পেপটাইড বন্ড কি ব্রেক করতে পারে, কিন্তু এই ক্ষেত্রে শুধু যে কোনো পেপটাইড বন্ড হইলেই হবে না, পেপটাইড বন্ডটা হইতে হবে দুইটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডের মধ্যে। আচ্ছা, তাই বলে আবার তোমরা ভাইবো না যে বন্ড স্পেসিফিসিটি মানেই হচ্ছে পেপটাইড বন্ড। এটা জাস্ট একটা এক্সাম্পল হিসেবে দেখানো হয়েছে। হ্যাঁ, পেপটাইড বন্ড বাদেও ধরো বিভিন্ন ধরনের বন্ড আছে, রাইট? ধরো ডাইস্টার বন্ড আছে, এস্টার বন্ড আছে, ডাইসালফাইড বন্ড আছে, অনেক স্যার, ধরনের bond। গ্রুপ স্পেসিফিসিটিটাও কি সেম, লাইক মানে যে কোনো নির্দিষ্ট বন্ডের আবার মানে একটা নির্দিষ্ট জিনিস এরকম কিছু, নাকি সবসময় অ্যারোমেটিক গুলা না এরকম? আচ্ছা, অ্যারোমেটিক হচ্ছে পেপসিনের ক্ষেত্রে, মানে এইটা অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিডেরটা পার্টিকুলারলি পেপসিন এনজাইমটার জন্য আর কি, এটা একটা এক্সাম্পল। মানে গ্রুপ স্পেসিফিসিটির ক্ষেত্রে এই এনজাইম গুলো হচ্ছে পার্টিকুলার একটা বন্ডকে রিকগনাইজ করতে পারে, কিন্তু তাদের ক্ষেত্রে ওই বন্ড গুলা কার মধ্যে ঘটতেছে, কোন দুইটা গ্রুপের মধ্যে বা বন্ডের আশেপাশে কোন কেমিক্যাল গ্রুপ গুলো আছে সেটাই পর। বুঝতে পারছো? জি স্যার। তো এই অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড এটা জাস্ট একটা এক্সাম্পল বলেছি হচ্ছে পেপসিন এনজাইমটার ক্ষেত্রে আর কি। কারো কোনো কোশ্চেন আছে নাকি? এই লেকচার শেষ। So if you have any question, you can ask. আচ্ছা, এখানে যে ধরো এই যে চারটা স্পেসিফিসিটির কথা বলা হয়েছে, এগুলোকে কিন্তু আবার মেকানিজম ভাইবো না। দিস আর নট মেকানিজম অফ স্পেসিফিসিটি। এগুলো হচ্ছে স্পেসিফিক যে বিভিন্ন ধরনের স্পেসিফিক যেগুলোকে আমরা হচ্ছে কি বলা যায় তো ক্যাটাগরাইজ করছি, যে এটা এই স্পেসিফিসিটি গুলোকে আমরা এই নাম দিলাম, এটাকে এই দিলাম, এই টাইপের আর কি। হ্যাঁ, মেকানিজম অফ স্পেসিফিসিটি কিন্তু ডিফারেন্ট, যে কেন তারা স্পেসিফিক সেটা কিন্তু আবার এই মডেল রিলেটেড আর কি। Okay? একটা এনজাইম আর সাবস্ট্রেট মোস্ট স্পেসিফিসিটি শো করতে পারে যখন হচ্ছে তাদের বাইন্ডিংটা হয় অপটিমাম আর কি। বাইন্ডিং এনজাইম আর সাবস্ট্রেটের বাইন্ডিং যত ভালো হবে, ঠিক আছে, যত স্ট্রং হবে, যত অপটিমাম হবে, এই এনজাইম আর সাবস্ট্রেট তত বেশি স্পেসিফিসিটি শো করবে। ঠিক আছে, আচ্ছা, এমনি হচ্ছে আজকে এই লেকচার শেষ আর কি। হ্যাঁ, কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা করতে পারো।